আমি আপনাকে বলবো কি কি আমরা আন্ডাররাইটার কিভাবে দেখতে চাই। চেকিং গুলো ওরা দেখে, সেভিং অ্যাকাউন্ট দেখে যদি থাকে, তারপরে আপনার কোনো স্টক অ্যাকাউন্ট থাকলে ওটা দেখে, 401k অ্যাকাউন্ট যদি থাকে, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট যদি থাকে ওটা দেখে, আর যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স যদি ফেস ভ্যালু থাকে ওটাও ক্যাশ ভ্যালুটাকে আমরা অ্যাসেট ধরতে পারি। যখনই কেউ যদি ডাব্লিউটিতে কাজ করে, ডাব্লিউটির ইনকামটা যদি ঢুকে, এরপরে যে কোনো ডিপোজিট ঢুকে তাহলে সবাই জিজ্ঞেস করে এই টাকাটা কোত্থেকে আসছে। ওকে, শুধু আপনি যদি 5,000 টাকা জমা দেন, ওই 5,000 টাকার সোর্সটা দেখাতে হয়। কেউ যদি প্ল্যান করে থাকে বাড়ি কেনার, মানি টাকাটা যেন 2 মাস আগে, কন্ট্রাক্ট আগে 2 মাস আগেই যেন টাকাগুলো থাকা উচিত, তাহলে অনেক কোশ্চেন আসে না। আমরা তো সবসময় হোম লোন পাওয়ার ক্ষেত্রে ইনকামের কথা ভাবি, যে আমার ইনকাম এত, আমি হোম লোন কত পেতে পারি। এই প্রশ্ন নিঃসন্দেহে আপনি বেশি শুনে থাকেন, কিন্তু পাশাপাশি আমরা জানি যে অ্যাসেটের একটা বিষয় আন্ডাররাইটাররা খুব গুরুত্ব দিয়ে থাকেন। এই অ্যাসেটের বিষয়টি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। সো যখনই কেউ কন্ট্রাক্টে যান, সে কন্ট্রাক্টের সময় আমরা প্রথমে 60 ডেজের একটা ব্যাংক স্টেটমেন্ট আমরা সবসময় নিই। 60 ডেজের মধ্যে আমরা দেখি তার কত টাকা আছে। ডাউন পেমেন্টটা যখন দিতে হয় তখন ওই টাকা থেকে দিতে হয়। সো সাধারণত আমরা 2 মাসে যারা যারা বাড়ি কিনে তাদের টাকা থাকতে হয় না, কিন্তু বাড়ি কেনার কন্ট্রাক্টে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তখনই মোস্ট অফ দ্য প্রোগ্রাম 5% ওন ফান্ড হ্যাজ টু বি ইন দ্য অ্যাকাউন্ট, সবসময় থাকতে হয়, মানে ব্যাংকের অ্যাকাউন্টে থাকতে হয়। বাকিগুলা গিফট হিসেবে আনা যায়। তো আমি আপনাকে বলবো কি কি আমরা আন্ডাররাইটার কিভাবে দেখতে চাই। চেকিং গুলো ওরা দেখে, সেভিং অ্যাকাউন্ট দেখে যদি থাকে, তারপরে আপনার কোনো স্টক অ্যাকাউন্ট থাকলে ওটা দেখে, 401k অ্যাকাউন্ট যদি থাকে, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট যদি থাকে ওটা দেখে, আর যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স যদি ফেস ভ্যালু থাকে ওটাও ক্যাশ ভ্যালুটাকে আমরা অ্যাসেট ধরতে পারি। সো অনেকগুলো জিনিস যেগুলো কার কিছু থাকে, তাহলে ওগুলো সবগুলো পার্ট অফ দ্য অ্যাসেট হয়ে আসে। ওকে, তার মানে আপনি যেগুলো বলছেন এগুলো পুরোপুরি আর্থিক সম্পর্কিত। অ্যাসেট বলতে আমরা যেটা বুঝি যে তার হয়তো আরেকটা বাড়ি আছে, একাধিক বাড়ি আছে, সেই বিষয়গুলোকে কি কাউন্ট করা হয় নাকি অ্যাসেট বলতে আপনি যে সোর্সগুলো বলছেন আমার সামনে আমরা যেগুলো দেখি লিকুইড অ্যাসেট মানে বাড়ির অ্যাসেটটা তো লিকুইড অ্যাসেট না। যখন যদি ওই বাড়িতে হোম ইকুইটি লাইন থাকে ওটা কি অ্যাসেট করতে পারি। যখনই আমরা লিকুইড অ্যাসেট বলতে স্টক অ্যাকাউন্ট কিন্তু লিকুইড অ্যাসেট না, যতক্ষণ পর্যন্ত ওই টাকাটা লিকুইড না হয়েছে ততক্ষণ কিন্তু। এবং সিডি অ্যাকাউন্ট ওটাও লিকুইড না যতক্ষণ পর্যন্ত সিডিটা কনভার্ট করে চেকিং অথবা সেভিং এ নিয়ে আসা না পর্যন্ত। সো লিকুইড অ্যাসেট দ্যাটস দ্য ওয়াট উই কাউন্ট। আমরা ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছি, শুরুতেই একদম প্রাথমিকে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটা দেখতে চান, স্টেটমেন্টটা দেখতে চান। সেই স্টেটমেন্টের ক্ষেত্রে বলছিলেন 2 মাসেরটা দেখেন, কিন্তু পাশাপাশি কি কিছু বিষয় খেয়াল রাখা জরুরি আছে? যে যখনই আমরা 2 মাসে দেখি তখন যখনই কেউ যদি ডাব্লিউটিতে কাজ করে, ডাব্লিউটির ইনকামটা যদি ঢুকে, এরপরে যে কোনো ডিপোজিট ঢুকে তাহলে সবাই জিজ্ঞেস করে এই টাকাটা কোত্থেকে আসছে। ওকে, শুধু আপনি যদি 5,000 টাকা জমা দেন, ওই 5,000 টাকার সোর্সটা দেখাতে হয়। কেউ যদি গিফট দেয় আপনাকে, ওই টাকাটা সোর্স দেখাতে কোত্থেকে আসছে। So other than income, any money in that assets, ওটা কি বলা ব্যাখ্যা দিতে হয়। আচ্ছা, কোত্থেকে টাকাটা আসছে। সো আবার যদি লোনটা করতে আবার 3 থেকে 4 মাস লেগে যায়, তখন আর 60 ডেজ না, ওই থার্ড ফোর্থ ওই মাসের টাকাগুলো ওই মাসের স্টেটমেন্টও দিতে হয় যত পর্যন্ত ক্লোজ না হয়। নট অনলি 60 ডেজ টাইম লিমিট, মানে একদম ক্লোজের থেকে শুরু করে দিতে হয়, মানে পিছনের দিকে যেতে হয় ক্লোজ থেকে শুরু করে। সো আপনার তো কতগুলো প্রোগ্রাম আছে যেগুলো ফুল ডকুমেন্টেশন, আমরা কোনো রিজার্ভ দেখতে চাই না। 1 ফ্যামিলিতে কোনো রিজার্ভ লাগে না, 2 ফ্যামিলি 3 থেকে 6 মান্থ রিজার্ভ লাগে। সো ডাউন পেমেন্ট, ক্লোজিং কস্ট এবং রিজার্ভ টাকাটা সবসময় ওই ক্লোজিং এর আগে ওটা ক্লিয়ার হতে হয়। আচ্ছা, সবগুলো সোর্স করতে হয়, তারপরে ব্যাংক ক্লিয়ার দেয় ক্লোজিং এর জন্য। এটি তো আপনি বলছিলেন যাদের W2 এর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আপনাকে সোর্স বলতে হচ্ছে যে আপনি মান্থলি $5,000 করে পাচ্ছেন, রেগুলার পাচ্ছেন, 12 মাসে আমি দেখতে পাচ্ছি W2 তে পাচ্ছেন। পাশাপাশি আমরা দেখলাম যে আপনি আরো $20,000 আপনার সেখানে ঢুকেছে, $30,000 ঢুকেছে, তখন আপনাকে গিয়ে সোর্স করতে হবে। সোর্স বা আইদার ওই টাকা যদি কেউ দিয়ে থাকে তারও চেকের কপি লাগে, গিফট অ্যাফিডেভিট লাগে, ওগুলো আবার পার্ট অফ দ্য লোন ডকুমেন্টেশনের মধ্যে থাকতে হয়। আচ্ছা, কিন্তু যাদের 1099 কিংবা যারা মানে সেলফ এমপ্লয়মেন্ট আছেন, যাদের বিজনেস যাদের আছে,
তারা কি, তাদের ক্ষেত্রে কি হয়? সেম জিনিস ও 1099 এর যে ইনকামটা হয় ওটার পরে যেই টাকাটা ঢুকে ওই অ্যাকাউন্টে ওটারও সোর্স দিতে হয়। এভরি সিঙ্গেল মানি ওগুলো সোর্স কোত্থেকে আসে দিতে হয়। যদি টাকাটা আগে যদি না থাকে, আচ্ছা 60 ডেজের আগে যদি আপনি যদি বাড়ি কিনছেন 500,000 20% 100,000, হ্যাঁ। এই 100,000 এর আপনি দেখেছেন উনি 20,000 এর অ্যাকাউন্টে আছে লাস্ট 2 মান্থস, বাকিগুলো টাকা ঢুকাতে হবে। তখন ওই সোর্স গুলো আমাকে প্রুফ দেখাতে হবে কোত্থেকে আসছে। আর যদি 2 মাস আগেই এই টাকাগুলো ঢুকিয়ে রাখেন, দেন উই হ্যাভ নো কোয়েশ্চেন আস। ওকে। সো অনেকেই মনে করেন যে একেবারে শেষের দিকে তিনি হয়তো ভাবছেন যে আমি বাড়ি কিনবো, আর তার কাছে জমানো টাকা আছে, আর যেটিকে আমরা ম্যাট্রেস মানি বলি অনেক সময়। তো সেই টাকাগুলো তিনি একসাথে যদি ঢুকাতে যান, তখন তো ব্যাংকও তাকে প্রশ্ন করে, $80,000 কেউ ঢুকাতে গেলে, রাইট, মোর দেন 9-10,000 হলেই তো ব্যাংক দে হ্যাভ টু রিপোর্ট দ্য IRS, তাদেরকে রিপোর্ট করতে হয় কেন ওই টাকাটা আসছে। ব্যাংক এখন বাধ্য। ব্যাংক তাদেরকে রিপোর্ট করলো, আইআরএস কি এই ক্ষেত্রে বড় ধরনের কোনো জটিলতা তৈরি করে? ক্যাশ ঢুকলে এখন তো I have some client, they have to shut down their account, Chase Bank, because উনারা কি করছে অনেকগুলা 1 মাসের মধ্যে 70-80,000 ক্যাশ ঢুকানো হয়ে গেছিল। আচ্ছা, So they shut it down the whole account. সো প্রশ্নটি আপনাকে এই কারণেই করা, যারা মনে করছেন যে আমি টাকাটা বাড়ি কেনার 2 মাস স্টেটমেন্ট দেখাবো, তার ঠিক আগের মাসে ঢুকাবো একসাথে, তাদের জন্য এটা একটা সতর্ক বার্তা যে আপনি ধাপে ধাপে এটি ঢুকান, মানে 5-6 মাস আগে থেকে পরিকল্পনা করতে শুরু করুন। যে আপনি, অনেকে ভয় পায় যে তাদের মেডিকেড আছে, মেডিকেয়ার আছে, তারা টাকাটা থাকলে ওটা নষ্ট হয়ে যাবে, কিন্তু বাড়ি কিনতে গেলে তো ইউ ক্যান থিঙ্ক অফ দিস 2 আইটেমস, টাকাগুলো তো অ্যাকাউন্টে থাকতে হয়। আর যদি নাও থাকে, গিফট হিসেবে টাকাগুলো ঢুকাতে 1 মাসের মধ্যে অনেক জটিলতা এসে যায়। সো ইটস বেটার অফ ইফ কে যদি প্ল্যান করে থাকে বাড়ি কেনার, মানি টাকাটা যেন 2 মাস আগে, কন্ট্রাক্ট আগে 2 মাস আগেই যেন টাকাগুলো থাকা উচিত, তাহলে অনেক কোশ্চেন আসে না। আচ্ছা, তার মানে আপনি এখন পর্যন্ত যেই লিকুইড অ্যাসেট গুলোকে আপনারা কাউন্ট করে থাকেন, আন্ডাররাইটাররা কাউন্ট করে থাকে, সেটি আমাদেরকে বলেন। আপনি বলছিলেন যে স্টকে আপনার টাকা থাকতে পারে, সেটা তো উঠানামা করে, ফিক্সড কোনো অ্যামাউন্ট না, মানে বাজারের উপর নির্ভর করে। 401k আর স্টকে যদি টাকা থাকে ওটার 60% আমরা কাউন্ট করি, ওটা লিকুইড অ্যাসেট। আচ্ছা, পুরোটা ধরে না ব্যাংক, সেক্ষেত্রে 60% 60%। যদি 100,000 তাহলে 60,000 আমরা ধরবো, ওটা লিকুইড মানি ধরবো। ওকে, কোন ধরনের আমরা আমানত যদি শব্দটা ব্যবহার করি, সেটিকে আপনারা বড় আমানত হিসেবে কাউন্ট করা হয়? অর্থাৎ ব্যাংক যখন লোনটা দিতে যায় তখন তারা বিগ আমানত কোনটাকে মনে করছে? চেকিং অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, যেটা লিকুইড। ওকে, সেটাই, যদি সিডি থাকে ওটাই মোস্ট অফ দ্য মানি দে কাউন্টেড। তার মানে হলো যেটা আপনার একেবারে হাতের মধ্যে আছে, আপনি চাইলে এই মুহূর্তে চেক লিখে তুলে দিতে পারবেন, ক্যাশ ভ্যালু যেটা, ওটাই আমানত হিসাবে ধরা হয়, সেটাকে আপনারা ধরছেন। আর একটা বিষয় আপনার কাছে জানি, সেটা হলো যে যখন লোনটা নেওয়া হয়, আপনি আগে থেকেই মানে লোন আপনার নামে আছে কিনা, গাড়ির লোন, আপনার স্টুডেন্ট লোন, সেই ফ্যাক্টর গুলোকে আপনারা কিভাবে কাউন্ট করেন, অর্থাৎ বর্তমান পরিস্থিতির সাথে? লোনগুলো তো একটা ডেপ্ট, আমরা এটা এই মিটিংটা হচ্ছে অ্যাসেট, ডেপ্টটা তো ডিফারেন্ট জিনিস, ওটা আমরা ধরি ওনার ডেপ্ট হিসাবে ওটা কাউন্ট হয়। যত ইনকামের সাথে ডেপ্টের যোগ মাইনাস করে যেটা হয় তাকে ওটাই আমরা ইনকাম ধরি। যেমন গাড়ি পেমেন্ট থাকলে ওটা ওই মর্গেজ পেমেন্টের সাথে যোগ হবে, স্টুডেন্ট লোন থাকলে ওটা ওর পেমেন্টের সাথে যোগ হবে। কে যদি ওই ক্রেডিট কার্ড ইনস্টলমেন্ট পেমেন্ট নেয় কোন বড় করে, ওটা কিন্তু আমরা অ্যাসেট ধরি না, ওটা একটা ডেপ্ট। আচ্ছা, তাহলে এই ইনফরমেশন গুলো কি সব আপনাদের কাছে চলে আসে যখন আমরা ক্রেডিট রান করি? অটোমেটিক্যালি ক্রেডিট রিপোর্ট গিভ মি অল দ্য ডিটেলস। ওটা কি গাড়ি লোন, ওটা কি লিজ লোন, ফাইন্যান্স লোন, স্টুডেন্ট লোন। ইউজুয়ালি স্টুডেন্ট লোন প্রথম যদি চাকরি না, স্টুডেন্ট লোনরা যদি পেমেন্ট না আসে, তখন ওটা যদি 50,000 যদি কারো লোন থাকে, তাহলে 0.5% অফ দ্য লোনের যেটা থাকে ওটাই আমরা ধরি পেমেন্ট, ওটা ডেট হিসেবে ক্যালকুলেট।